হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য নতুন 3টে ব্যাক টু ব্যাক গল্প নিয়ে চলে এলাম, আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন আজুন এবার গল্পে আসা যাক। প্রথম গল্প। এক অন্ধকার রাতের ঘটনা। পুরো গ্রামটি ঘন গাছের আড়ালে। সূর্যাস্তের পরেই সেখানে নিস্তব্ধতা নেমে আসে। এই গ্রামটির নাম ছিল রুদ্রপুর। লোকমুখে শোনা যায় এই গ্রামটির চারপাশে ভূতপ্রেতের আস্তানা। যদিও আধুনিক যুগে এমন কথা বিশ্বাস করা কঠিন, কিন্তু রুদ্রপুরের মানুষদের মুখে সেই ভয়াবহ গল্পগুলো যেন বাস্তব হয়ে বেঁচেছিল। একবার শহর থেকে কিছু তরুণ তরুণী এসে হাজির হলো রুদ্রপুরে। তাদের মধ্যে একজন ছিল রাহুল, যার সাহসের গল্প তার বন্ধুরা প্রায়ই বলে। শহুরে জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে তারা এই গ্রামে এসেছিল। প্রথম দিন গ্রামের মেঠো পথে হাঁটতে গিয়ে গ্রামের প্রবীণ লোকদের মুখে ভূতপ্রেতের গল্প শুনতে পেল। তারা বলল, কোনো অবস্থাতেই সন্ধ্যার পর গ্রাম ছেড়ে বাইরে যেও না। রাহুল এইসব কথা বিশ্বাস করত না। তার মনে হচ্ছিল এসব গ্রামের মানুষের কুসংস্কার। সেদিন সন্ধ্যায় রাহুল এবং তার বন্ধুরা গ্রামের পাশের বনের দিকে চলে গেল। রাতে বনের ভেতর ঘুরে বেড়ানোর সময় তারা একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষে পৌঁছল। মন্দিরটি ভেঙে পড়েছিল, কিন্তু তার ভেতরের পাথরের মূর্তিগুলি এখনো অক্ষত ছিল। বন্ধুরা মিলে মন্দিরের চারপাশে ঘুরতে লাগলো। রাহুল হঠাৎ মন্দিরের এক কোণায় একটি পুরনো পুঁথি দেখতে পেল। কৌতূহলবশত সে পুঁথিটি খুলল, কিন্তু পুঁথির পাতাগুলি ছিল ফাটা এবং অজানা ভাষায় লেখা। তবু একটি পাতায় একটি অদ্ভুত চিত্র দেখতে পেল। চিত্রটি ছিল একটি ছায়ামূর্তির, যার হাত দুটি পায়ের নিচে বাঁধা ছিল। রাহুল তখনই অনুভব করল যেন তার চারপাশের পরিবেশ বদলে গেছে। হাওয়া থেমে গেছে, বন যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। সেই মুহূর্তে সে শুনল একটি ফিসফিসানি। পেছনে তাকাতেই দেখল একটি ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রাহুল আতঙ্কে চেঁচিয়ে উঠল। তার বন্ধুরা প্রথমে মনে করেছিল সে মজা করছে, কিন্তু রাহুলের চোখের ভয় দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তারা দৌড়ে পালাতে শুরু করল। মন্দিরের বাইরে এসে দেখল পথ অদৃশ্য হয়ে গেছে। পুরো বনটি অন্ধকারে ঢেকে গেছে। তারা দিকভ্রান্ত হয়ে ছুটতে লাগলো, কিন্তু ছায়ামূর্তিটি যেন সব সময় তাদের পেছনেই ছিল। রাহুলের মনে হলো ছায়ামূর্তিটি যেন তার কাছে কিছু বলতে চাইছে। শেষ পর্যন্ত তারা গ্রামের সীমানায় পৌঁছল। ছায়ামূর্তিটি গ্রাম পেরিয়ে আসেনি। সবাই ক্লান্ত এবং ভীত হয়ে পড়েছিল। গ্রামের প্রবীণ লোকেরা তাদের দেখে বলল, তোমরা মন্দিরে গিয়েছিলে। সেই মন্দিরে একজন পণ্ডিত বন্দী ছিলেন, যিনি তার আত্মাকে মুক্ত করতে পারেননি। তার আত্মা এখন ছায়ামূর্তি হয়ে ভ্রমণ করে। সেদিন থেকে রাহুল আর তার বন্ধুরা আর কখনো রুদ্রপুরে ফিরে যায়নি। শহরে ফিরে গিয়ে তারা সবসময় সেই রাতের স্মৃতি মনে রাখত। রাহুল বুঝতে পেরেছিল যে সবকিছুর পেছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে থাকে এবং সবকিছুকে সাহস বলে উড়িয়ে দেওয়া উচিত নয়। রুদ্রপুর গ্রামটি তাদের মনে থেকে গেল এক ভয়াবহ স্মৃতি হিসেবে, যেখানে তারা একটি অজানা পৃথিবীর মুখোমুখি হয়েছিল। এই অভিজ্ঞতা তাদের জীবনকে এক ভিন্ন দৃষ্টিকোণ দিয়েছিল, যা তারা কখনো ভুলবে না। দ্বিতীয় ঘটনা, বহরমপুরের সেই রাত। বহরমপুরের সেই রাতটা ছিল বিশেষ, অদ্ভুত এবং ভৌতিক। আমি আর আমার কয়েকজন বন্ধু সিদ্ধান্ত নিয়েছিলাম এক সপ্তাহের ছুটিতে শহরের বাইরে কোথাও ঘুরতে যাব। বহুদিনের ইচ্ছা ছিল বহরমপুরের সেই পুরনো জমিদার বাড়ি দেখা, যেখানে নাকি অনেক গল্পের জন্ম হয়েছে। সবাই মিলে ঠিক করলাম সেখানেই এক রাত কাটিয়ে আসা হবে। বিকেলে আমরা পৌঁছলাম সেই জমিদার বাড়িতে। বড় বড় গাছের ছায়ায় ঢাকা বাড়িটার সামনে দাঁড়িয়ে মনে হলো যেন সময় থেমে গেছে এখানে। বিশাল বাড়িটা এখন কিছুটা ভগ্নদশায়, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে ছিল, যা আমাদের আকর্ষণ করছিল। বাড়ির ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা গায়ে লাগলো। ঘরের মেঝেতে ধুলোর স্তূপ জমেছিল। দেওয়ালগুলোতে পেঁচানো লতাপাতা, আর ছাদ থেকে ঝুলছিল জ্বালার গুটি। আমাদের মধ্যে একজন বলল, এই বাড়িটা নাকি অভিশপ্ত। অনেক বছর আগে জমিদার মশাইয়ের কন্যা এখানে আত্মহত্যা করেছিলেন। সেই থেকে নাকি তার আত্মা এখানে ঘুরে বেড়ায়। প্রথমে আমরা বিষয়টিকে হেসে উড়িয়ে দিলাম। ভাবলাম এও কি সম্ভব। আমরা সবাই ছিলাম আধুনিক মনস্ক। ভূতপ্রেতের গল্পকে আমরা মোটেও গুরুত্ব দিতাম না। তবুও সেদিনকার রাতের পর আমরা বুঝেছিলাম কিছু জিনিস বিজ্ঞান দিয়ে বোঝানো সম্ভব নয়। রাতের খাবার শেষে আমরা সবাই বসেছিলাম ড্রয়িং রুমে। গল্প, আড্ডা, গান আর চা কফি চলছিল। হঠাৎ জানালার বাইরে একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। কেউ একজন বলল, দেখো দেখো,
ওই যে, আমরা জানালার দিকে তাকিয়ে দেখলাম, একটা মেয়ের আকৃতি। মৃদু আলোর ভেতর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল, সে একটা সাদা শাড়ি পরেছিল। মুহূর্তের মধ্যেই সেই ছায়া মিলিয়ে গেল। আমরা সবাই থমকে গেলাম। কি হবে এবার? এই ভৌতিক পরিবেশে আমাদের সাহস ফুরিয়ে আসছিল। সবাই একজোট হয়ে বসেছিলাম। হঠাৎ একটা কর্কশ শব্দে দরজা খুলে গেল। আমরা চমকে উঠলাম। দরজার ওপারে কেউ নেই। আমাদের মধ্যে কেউ একজন সাহস করে বলল, চলো বাইরে যাই। এখানে আর থাকা ঠিক হবে না। আমরা সবাই সেই পরামর্শ মেনে নিলাম। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম সেই বাড়ি থেকে। গাড়িতে বসে সবাই চুপচাপ। রাতে কি সত্যিই কিছু ছিল সেখানে, নাকি আমাদের কল্পনা, আমরা জানি না। কিন্তু বহরমপুরের সেই রাতটার কথা আমরা ভুলতে পারবো না। সেটা ছিল একটা অভিজ্ঞতা যা আমাদের জীবনে নতুন মাত্রা এনে দিয়েছিল। তৃতীয় নম্বর গল্প, বেলপুরের সেই রাত। বোলপুরের সেই রাতের ঘটনা এমন একটি অভিজ্ঞতা যা আমি আজও ভুলতে পারিনি। এটা ছিল একটা অমাবস্যার রাত, চারদিক ঘুটঘুটে অন্ধকার। আমি আর আমার 3 বন্ধু সিদ্ধান্ত নিলাম শহরের বাইরে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে রাত কাটাবো। বাড়িটা বোলপুরের একদম প্রান্তে, আশেপাশে লোকালয় বলতে কিছুই নেই। শুনেছি এই বাড়িটা নাকি বেশ পুরনো এবং এর সাথে অনেক রহস্য জড়িয়ে আছে। বাড়িটা পৌঁছাতে বেশ কষ্ট হয়েছিল। পথ ঘুটঘুটে অন্ধকার, কেবল গাড়ির হেডলাইটের আলোয় সামনের রাস্তা দেখা যাচ্ছিল। বাড়ির কাছে এসে একটা অদ্ভুত অনুভূতি হলো। আশেপাশে গাছপালা, তাদের পাতার মৃদু শব্দ, আর বাড়ির সামনে এক ভগ্নপ্রায় বাগান, সবকিছু মিলে একটা রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। বাড়িতে ঢুকে আমরা সবাই একটা বড় ঘরে বসলাম। ঘরটা অনেক পুরনো, দেওয়ালগুলোতে অনেক ছবি ঝুলছে। ছবিগুলোর দিকে তাকিয়ে মনে হলো, যেন তারা আমাদের দিকে তাকিয়ে আছে। একসময় আমি বললাম, চলো কিছু মজার গল্প করি। অন্যরা রাজি হয়ে গেল। আমরা গল্প শুরু করলাম। শুরুতে মজার গল্প হলেও আস্তে আস্তে ভয়ের গল্পের দিকে চলে গেল। এক সময় বন্ধুরা আমাকে বলল, তুমি কি শুনেছ, এই বাড়িতে এক সময় এক পরিবার ছিল। এক রাতে সবাই রহস্যজনকভাবে মারা যায়। কেউ বলে, তারা এখানে এখনো ঘোরাফেরা করে। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, এসব গল্প শুনে লাভ নেই। তবু সেই গল্পের পরে বাড়ির পরিবেশ যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ একটা আওয়াজ হলো। আমরা সবাই থেমে গেলাম। ঘরের দরজা আস্তে আস্তে খোলা হয়ে গেল, কিন্তু কেউ সেখানে নেই। সবাই হতভম্ব হয়ে গেলাম। বন্ধুরা বলল, চলো দেখে আসি। আমি একটু দ্বিধায় ছিলাম, কিন্তু সবাই একসঙ্গে বেরোলাম। বারান্দায় এসে দেখি, বাগানে যেন কিছু একটা নড়ছে। আমরা ভয় পেয়ে গেলাম। হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এলো। আমাদের মধ্যে একজন বলল, চলো ভেতরে চলি, বাইরে থাকা ঠিক হবে না। আমরা দ্রুত ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম। ভেতরে এসে দরজা বন্ধ করার পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘরের বাতিগুলো ঝাপসা হতে লাগলো। এমন সময় টেবিলের ওপর রাখা একটা বই নিজে থেকেই খুলে গেল। আমরা সবাই বিস্মিত হয়ে দেখলাম, বইয়ের পাতায় লেখা ছিল, তোমরা চলে যাও, এখানে তোমাদের জন্য জায়গা নেই। এবার আমাদের মনে হলো, এই বাড়িতে সত্যিই কিছু আছে যা আমরা বুঝতে পারছি না। বন্ধুরা আমাকে বলল, এখনই বেরিয়ে যাই। আমি রাজি হয়ে গেলাম। আমরা তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। কিন্তু বাড়ি থেকে বের হতেই একটা অদ্ভুত কান্নার আওয়াজ পেলাম। আমরা দৌড়ে গাড়িতে উঠলাম আর সোজা শহরের দিকে রওনা হলাম। সেই রাতের পর থেকে আমরা আর কখনো বোলপুরের সেই বাড়িতে যাইনি। বন্ধুদের সাথে এই ঘটনা নিয়ে অনেকবার আলোচনা করেছি, কিন্তু উত্তর পাইনি। আজও মাঝে মাঝে সেই ঘটনার কথা মনে হলে গায়ে কাটা দেয়। মনে হয়, ওই বাড়ির রহস্যটা কোনোদিনও উন্মোচিত হবে না। বন্ধুরা, যদি আপনাদের আমার গল্প বা ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওতে একটা লাইক করুন। আর সুন্দর করে একটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আমি আপনাদের জন্য রোজ এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের মতো বিদায় বন্ধুরা।